আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করে সুস্থ ও সুন্দর জীবন দান করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য আজ 10ই চৈত্র 1428 বঙ্গাব্দ। আমি আবু হানিফ মুন্সি ফরহাদ বরাবরের মতো আজকে আবার বাংলা ভাষার ব্যাকরণ থেকে একটি অধ্যায়ের একটি পরিচ্ছেদ বেছে নিয়েছি। সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ। এই বাক্য প্রকরণ পাঠের আজকে প্রথম পর্ব আলোচনা করব বা উপস্থাপন করব। সকলকে স্বাগত জানাচ্ছি। তো বাক্যকে জানতে হলে আমাদের আগে জানতে হয় একটু পেছনে গিয়ে ধ্বনি কাকে বলে। তো ধ্বনিটা আমি বলছি প্রথমত, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনিটা আমরা জানি যে অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। তাহলে যদি ধ্বনির অর্থ না থাকে, ধ্বনি তো আওয়াজ যে কোনো ভাবেই হতে পারে, তাই না? আচ্ছা, আজকে ধ্বনি তত্ত্ব না, যেহেতু বাক্য প্রকরণ, ধ্বনিটা লিখে দেখাই। ক, এটি একটি ধ্বনি। তারপরে যদি এই ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, এই যে এটা হলো বর্ণ, এটা বর্ণ, এটা ধ্বনি। এখন কয়েকটি এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করার শর্ত, তাহলে তাকে শব্দ বলে। যদি এক বা একাধিক শব্দ একত্রে মিলিত হয়ে বাক্যে মানে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকে বাক্য বলে। এখন আমরা ব্যাকরণিক ভাষায় একটা শব্দ বলি, যেমন কলা অথবা বলেন কাকা, এই হলো শব্দ হয়ে গেল। এখন বাক্য, অথবা এভাবে আমরা বলতে পারি, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে বাক্য বলে। যেহেতু বাক্য প্রকরণ অনুষ্ঠান আজকে, তাই বাক্য প্রকরণ অনুষ্ঠানে বাক্য জানতে হবে। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে বাক্য বলে। ব্যাস, শেষ। এখন শুধু কতগুলো পদের সমষ্টি হলেই যে বাক্য হয়ে যাবে তা না, তার ভেতরে একটা মানে থাকতে হবে, কি বলে, অবশ্যই একটা মার্জিত অর্থ থাকতে হবে, একটা মার্জিত ভাব থাকতে হবে। যে কোনো পদের সমষ্টি বাক্য হতে পারে না। যেমন আমি যদি বলি যে হাত খাবো ধুয়ে ভাত, আমি লিখছি কি হাত খাবো ধুয়ে ভাত, তার মানে এইটা বাক্য হয়নি। এটা বাক্য হয়নি, কেননা বাক্য হতে হলে যে শর্ত প্রয়োজন সেই শর্তটা এখানে নেই। কথাটা কি বোঝাতে পারলাম? বাক্য হতে হলে যে শর্ত প্রয়োজন সেই শর্ত কিন্তু এখানে নেই। হাত খাবো ধুয়ে ভাত, তার মানে হাত ধুয়ে ভাত খাবো, এভাবে বাক্যটা হওয়া উচিত ছিল। এখানে যদি আমি লাগাই দিই, তাহলে আর একটু বাক্যটা বড় হলে আর একটু দেখতে ভালো লাগে আর কি। তাহলে এখানে আমি লিখছি হাত খাবো ধুয়ে ভাত আমি, তাহলে বাক্য হয় নাই। বাক্য হতে হলে কি হতে হবে? আমি হাত ধুয়ে ভাত খাবো। তাহলে দাঁড়ালো, এটা হবে 1, আমি এটা হবে 2, হাত এটা হবে 3, ধুয়ে এটা হবে 4, ভাত তারপরে এটা হবে 5। ঠিক আছে? বাক্যের নিয়ম অনুযায়ী আমি হাত ধুয়ে ভাত খাবো। ওকে, তাহলে এটা আমি বলছি, এটা কিন্তু শব্দ আছে, প্রতিটা শব্দে একটা অর্থ প্রকাশ করে, কিন্তু এটা বাক্য হয় নাই। ঠিক আছে, কিছু পদ সমষ্টি হয়েছে, এটা বাক্য হয় নাই। বিভিন্ন এই যে পদগুলি যুক্ত হয়েছে, এর ভেতরে পারস্পরিক একটা লেনা দেনা থাকতে হবে, একটা সম্পর্ক থাকতে হবে, একটা অর্থ থাকতে হবে, একটা অন্যয় বলতে বোঝায় সংযোগ, একটা সংযোগ থাকতে হবে। তাহলে যদি সংযোগ থাকে আর বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ মিলিত হয়ে যদি একটি অখণ্ড ভাব পূর্ণরূপে প্রকাশ করে, তাহলে সেটা বাক্য হবে। আবার ভাষার বিচারে বাক্যের কয়েকটি গুণ থাকে, আর সেই গুণের সংখ্যা হলো 3টি। এটা এখানে রাখলাম।
ভাষার বিচারে বাক্যের কয়েকটি গুণ থাকা চাই। কয়েকটি গুণ থাকা চাই, কয়টি গুণ থাকা চাই? 3টি গুণ। ভাষা বিজ্ঞানী যারা তারা বলছেন যে একটা বাক্য হতে হলে 3টি গুণ থাকা প্রয়োজন। এখন 3টি গুণ কি কি আমরা একটু জানি। একটা হলো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আর একটা হলো 2 যোগ্যতা। আচ্ছা, যোগ্যতা, আর একটা হলো 3 আসক্তি। আসক্তি, এখন এই আসক্তি আর একটা আছে কিন্তু আসক্তি, আমি কিন্তু আসক্তি বলিনি, আমি বলেছি আসক্তি। তাহলে এই যে 3টে গুণ যদি, আচ্ছা সিরিয়াল অনুযায়ী এটা এখানে হবে, তাহলে আমি এভাবেই লিখি, তাহলে একটু মনে রাখা সোজা হয়, তাই না? এখানে আসক্তি আর এখানে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এইগুলি এই গুণ 3টি অবশ্যই একটা বাক্যের মধ্যে থাকতে হবে। এখন আমরা জানবো যে আকাঙ্ক্ষাটা কি। তাহলে এগুলো নিয়ে আসলাম আকাঙ্ক্ষা। এখন বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পরে আর এক পদ শোনার যে কি বলে চাহিদা বলি আমরা, যদি বলি বাক্যের এক পদের পরে অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই হলো আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পরে অন্য পদ শোনার যে আগ্রহ বা ইচ্ছা, তাই হলো আকাঙ্ক্ষা। তবে এই আকাঙ্ক্ষার সাথে আমি পড়তে গিয়ে দেখলাম যে অসমাপিকা ক্রিয়ার একটা বেশ মিল আছে, মোটামুটি একটু মিল আছে। অসমাপিকা ক্রিয়া আর বাক্যের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা গুণের অনেক মিল আছে। আমরা যদি বলি যে, আমি ওই উদাহরণটাই দিই, আমি হাত ধুয়ে, আমি হাত ধুয়ে, এই বাক্যটা একটু সোজা, তাই তাহলে দেখা গেল আমি হাত ধুয়ে, আচ্ছা হাত ধুয়ে ডট 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 ডট, তাহলে বোঝা গেল যে বাক্যের সামনে আরো কিছু আছে, শেষ হয়নি, তাহলে আমার ইচ্ছাটা পূর্ণ হলো না, আরো কিছু শোনার ইচ্ছে আছে। যদি বলি যে চন্দ্র পৃথিবীর চারিদিকে ডট 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 ডট, তাহলে বোঝা গেল আরো কিছু বাকি আছে। এভাবে আমরা যত উদাহরণে দেই না কেন দেওয়া যাবে। তাহলে এই যে বাক্যটাকে বা বাক্যের অর্থটাকে পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের এক পদের পরে অন্য পদ শোনার যে ইচ্ছাটা, তাকে যদি আকাঙ্ক্ষা বলে, তাহলে এটা সেটাই। আচ্ছা, এরপরে আমরা যাব হলো আসক্তি। আসক্তি, এখন আসক্তি বলতে আসলে কি বোঝায়? মনের ভাব প্রকাশের জন্য আমরা যে বাক্য ব্যবহার করি, সেই বাক্যের ব্যবহারের বাক্যের ভেতরের যে পদগুলো, সেটা একটার পরে একটা, মানে এটাকে কি বলে, ক্রমান্বয়ে সাজানো। ক্রমান্বয়ে সাজানো, একের পর এক কোনটা বলবে। আচ্ছা, আর একটু পরিষ্কার করে বলি যে আমরা বাক্য গঠন প্রক্রিয়া যেহেতু আলোচনা করছি, এখানে আগে লিখি, আচ্ছা কর্তা কর্ম ক্রিয়া, এটা হলো বাক্য গঠন। কর্তা কর্ম ক্রিয়া এভাবে হয়, কর্তা কর্ম ক্রিয়া এভাবে হয় বাক্য গঠন। আর ইংরেজিতে হয় একটু উল্টো হয়, সাবজেক্ট, তারপরে হয় তাদের ভার্ব, তারপরে হয় তাদের অবজেক্ট, এভাবে হয়। ইংরেজিতে হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর আমাদের হয় কর্তা কর্ম ক্রিয়া। এখন এই যে পারস্পরিক একটার পরে একটা যে ব্যবহার করা, এইটা আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। মনোভাব প্রকাশের জন্য বাক্যের পদগুলো একের পর এক এমন ভাবে সাজাতে হবে যে মনোভাব প্রকাশ করতে যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়।
মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে বাক্যের মধ্যে পদগুলো একের পর এক এমন করে সাজাতে হবে যে মনের ভাব প্রকাশ করতে যেন কোনো প্রকারের বাধাগ্রস্ত না হয়। হাত খাবো, হাত খাবো, ভাত আমি ধুয়ে। আমি আর একটু উল্টো করে দিলাম, এর প্রথমবার যতটুকু দিছি এবার আরো উল্টো করে দিলাম, তাহলে দাঁড়ালো কি হাত খাবো ভাত আমি ধুয়ে। এলোমেলো হয়ে গেল। এলোমেলো হয়ে গেলে এই যে এলোমেলো বাক্যটা আমি লিখলাম, এই যে এলোমেলো সাজানো একের পর এক পদে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, না হওয়ার কারণে বাক্য তার যে তিনটা গুণ প্রয়োজন একটা পরিপূর্ণ বাক্য হতে, সেই গুণটা হারিয়েছে। তাহলে এটা কি হওয়া উচিত ছিল? আমি হাত ধুয়ে ভাত খাবো। ব্যাস হয়ে গেল, আমি হাত ধুয়ে ভাত খাবো। অথবা যদি বইয়ের উদাহরণটা বলি, তাহলে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। ওইটা এলোমেলো করে লেখা আছে, কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। তো বইয়েরটা দিলাম না, আমরা বইয়েরটা মনে রাখতে পারি না, আমাদের একটা ঝামেলা আছে। তাহলে এটা দেখতে পারি যে আমি হাত ধুয়ে ভাত খাবো, সোজা এটা হয়ে গেল কি হাত খাবো ভাত আমি ধুয়ে। তাহলে হয় না বাক্য। বাক্যটা হতে হলে এভাবে হতে হবে, কর্তা আছে, কর্ম আছে, এই যে কর্তা আছে, কর্ম আছে, ক্রিয়া আছে, চলমান না, এটা ভবিষ্যৎ ক্রিয়া। আমার মনে হয় যে পৃথিবীতে বর্তমান বলে কিছু নেই, এরকম আমার মনে হয়। তাহলে এরপরে চলে যাব সামনে, আসক্তি। এখন আসবো বাক্যের যোগ্যতা। বাক্য হতে হলে যোগ্যতার প্রয়োজন আছে। যোগ্যতা, বাক্যে আমরা যদি কর্মক্ষেত্রে যাই, কর্মক্ষেত্রে গেলে আমাদের কিন্তু যোগ্যতার প্রয়োজন পড়ে। তো বাক্যের ভেতরে বাক্য হতে হলে, ভাষার ভেতরে একটা পরিপূর্ণ বাক্য হতে হলে তাহলে তারও কিন্তু থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাটা কি আসলে? তাহলে বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। বাক্যস্থিত যে পদসমূহ আছে এর পদসমূহের অন্তর্গত ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। অন্তর্গত ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। কিভাবে? আমি যদি বলি যে আমি আসার সময় এক পাল হাতি উড়ে যেতে দেখলাম। আমি স্কুলে আসার সময় এক পাল হাতি উড়ে যেতে দেখলাম। আমি লিখলাম কি আমি স্কুলে আসার সময় এক পাল হাতি উড়ে যেতে দেখলাম। কথা কি বোঝা গেল না? আমি স্কুলে আসার সময় এক পাল হাতি উড়ে যেতে দেখলাম। তাহলে এই যে বাক্যের অন্তর্গত আর ভাবগত যে মিলবন্ধন, এই মিলবন্ধনটা কি আছে? হাতি কি উঠতে পারবে, উড়ে যেতে পারবে? জীব বৈচিত্র্য অনুযায়ী, পৃথিবীর ধারা অনুযায়ী হাতি তো আর উঠতে পারবে না, এটা কখনোই সম্ভব নয়। এই অসম্ভবটা যখন দেখলাম তাহলে এটা বাক্যতার যোগ্যতা হারিয়েছে। তো যোগ্যতা হারিয়েছে। আমি বড়শি দিয়ে কি করব? কাঁঠাল পারবো। আমি বড়শি দিয়ে কাঁঠাল পারবো। তাহলে বড়শি দিয়ে কি কাঁঠাল পারা সম্ভব? সম্ভব নয়। এটা বাক্য হয়েছে কিন্তু বাক্যের যোগ্যতা নাই, তাই এটা ভাষার অন্তর্ভুক্ত নয়। ভাষার অন্তর্ভুক্ত হতে হলে বাক্যের যোগ্যতা থাকতে হবে। গুণ, যে তিনটি গুণ, আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, তিনটার থাকতেই হবে। তাহলে এটার কোনো গুণ নেই, যোগ্যতা গুণ হারিয়েছে, অতএব এটি বাক্য নয়। বাক্য হয়েছে কিন্তু ভাষার অন্তর্ভুক্ত করা যাবে না এটা। ওকে, তারপরে যদি আমরা বলি যে
এই বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে। বর্ষার সময় রোদ হবে আর তাতে প্লাবন হয়ে যাবে, তা কিন্তু সম্ভব নয়। এরকম আর কি বাক্য দেখলে আমরা মোটামুটি আঁচ করতে পারি এটা ঠিক বাক্য হয়েছে কি না। তাহলে বাক্য প্রকরণের এই যে বাক্যের গুণ, এটা কিন্তু খুবই হেলা বিষয় নয়, এটা পরীক্ষায় আসে। এই জন্য এটা আমাদের একটু মনে রাখা প্রয়োজন, আর মনে রাখা প্রয়োজন বলেই এটা আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে বাক্যের যে গঠন আছে, গঠনগত দিক থেকে বাক্যর প্রকার, এটা নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলের সুস্থ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।